আজ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মজাদার গল্প অবলম্বনে রেডিও নাটক ডমরুধরের ডামাডোল। বেশ বেশ, সব যে এসে একেবারে জমিয়ে বসে পড়েছ। তা বসবে নাই বা কেন? রবিবারের বিকেল বেলায় আমার পয়সায় পেটে ভালো মন্দ পড়বে, এমন সুযোগ কি আর ছাড়া যায়? কি বলো লম্বোদর? দেখো ডমরুধর, তুমি ভারী অপমান করো, কিন্তু এমন করলে কিন্তু আমরা আর কখনো এখানে আসবো না, এক্ষুনি চলে যাচ্ছি। চলো হে শঙ্কর, ওটা যাক। আরে রসো রসো, বসো বসো। গিন্নি লুচি বেগুন ভাজা চাপিয়েছেন বিকেলের জল খাবারের জন্য, সেসব কি নষ্ট হবে নাকি? হ্যাঁ, বুঝলে লম্বোদর, আমি হচ্ছি কপালে পুরুষ। টাকা পয়সা ধন দৌলত বলতে নেই কো, আমার আছে। আর তোমরা যা পেটে পড়ো সবই আমার সুন্দরবনের আবাদে ফলে, সুতরাং চিন্তার কিছু নাই। আমি তো এমনি কৌতুক করছিলাম। শোনো, বসতে হলে ভালো করে বসো। মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে রাখলে কিন্তু আমি তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। সে কি ভালো হবে? ওই যে আমার সুন্দরবনের আবাদ, সে কি করে আমি পত্তন করলাম, সে গপ্প শুনবে নাকি? হ্যাঁ, সে তো শোনাই যায়। কি বলো লম্বোদর? কি আর শুনবো, সবই তো সেই লোক ঠকানোর গল্প। আরে না, লোক ঠকাবার আমি কে বলো? সকলই তোমারই ইচ্ছাময় তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি। জয় মা, সবই তো মায়ের ইচ্ছা। তা গপ্পটা শুনবে কিনা বলো? শোনাও। কি করে পত্তন করলে তোমার আবাদ? তোমাদের তো জানাই আছে, আমি কলকাতায় হর ঘোষ বলে একজনের কাছে কিছুদিন চাকরি করেছিলাম। হ্যাঁ, সে গপ্প আমরা জানি। তারপর সেখান থেকে মোহর চুরির দায়ে তোমায় হ্যান্ড নোট লিখে পালাতে হয়। আরে দুর্দর, সে তো মিথ্যে অপবাদ। সে কথা থাক। চাকরি করে আমার হাতে টাকা এসেছিল কিছু, কিন্তু পরের চাকরি করতে আমার আর ভালো লাগছিল না। ভাবলাম নিজের আবাদ করব, আর আবাদ সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতাও ছিল। সুতরাং কলকাতার চাকরি ছেড়ে সুন্দরবনের দিকে আমি নিজের জন্য একটা আবাদ খুঁজতে শুরু করলাম। খুঁজতে শুনলাম দূরে গভীর বনে একটি আবাদ নাকি খুব কম টাকায় বিক্রি হচ্ছে। আমি মালিকের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি বললেন, এই আবাদ আমি 5,000 টাকায় কিনেছিলাম। নোনা জল আটকানোর জন্য ভেড়ে দিয়েছিলাম, পুকুর কেটেছিলাম, কিছু টাকাও হয়েছিল বুঝেছেন, কিন্তু ভাগ্য নেই। কি আর হবে? কোথা থেকে যে কি হলো কোনো প্রজা আর রইল না। বাঁধ ভেঙে গেল, আবার সব বনে ঢেকে গেল। আমি আর এই ব্যবসায় নেই মশাই। এখন 2,000 টাকা পাই তো আমি এই সম্পত্তি ছেড়ে দিই বাবা। কিনলে তুমি 2,000 টাকায় সেই আবাদ? হ্যাঁ, তোমার মতো বুদ্ধি আমার হলে তো হয়েই গেছিল। আমি ওই আবার 2,000 টাকায় কিনি আর কি। আমি শটান চলে আসছিলাম, দেখি ভদ্রলোক 1,500 টাকায় নেমে এলেন। তাও আমি দাঁড়ালাম না, অবশেষে 1,000 টাকায় রফা হলো। বলো কি? হ্যাঁ, আমি ডমরুধর, আমার সঙ্গে দরাদরিতে পারবে কে? এরপর আমি একটা নৌকা ভাড়া করে সেই আবাদ দেখতে চললাম। নৌকা থেকেই দেখলাম, নামলাম না। তখন সেখানে বিলক্ষণ বাঘের ভয় ছিল, কিন্তু তবু সে আবাদ আমার পছন্দ হলো। মনে মনে ভাবলাম, একটু বিপদের আশঙ্কা না থাকলে এই জিনিসকে আর জলের দরে আমি পেতাম। যত্ন করলে এখানেই সোনা ফলবে।
আমার কাছে 1000 টাকা দিয়ে এই আবাদ কিনেও 800 টাকা থাকবে। ভেড়ি বাঁধতে, বন কাটতে, প্রজা বসাতে এই 800 টাকাই খরচ করব। তারপর মাছের তেলে মাছ ভাজবো। অর্থাৎ আবাদের আয় থেকেই আস্তে 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 বাকি যা করার করব। এসব ভেবে চিনতে সেই আবাদ আমি কিনলাম, কিন্তু তারপরই বিপত্তি ঘটল। কি বিপত্তি? আহা, শোনোই না, তুমি বড় বাজে কথা কও মাঝখানে। বা একজন সাঁইয়ের সঙ্গে আমার আলাপ ছিল। সাঁই কি তা জানো তো? সাঁই হলো মন্তর বলে যারা বাঘ দূর করতে পারে সেরকম লোক। বড় গোছের একটা নৌকা আমি ভাড়া করলাম, তাতে 6 জন মাঝি ছিল। আবাদে কোথায় কি করতে হবে দেখার জন্য আমি আর সাঁই সেই নৌকা চড়ে বসলাম। আবাদের পাশেই এক বিশাল গাং ছিল। আমি, সাঁই আর 3 জন মাল্লা লাঠি সোটা নিয়ে আবাদের এদিক ওদিক ঘুরে দেখলাম। অনেক জায়গা গভীর জঙ্গলে ভর্তি, দেখা গেল না। যেখানে যেখানে বাঁধ ভেঙে গেছিল সেই জায়গাগুলো দেখলাম। পুকুরটি একটু উঁচু মাটিতে ছিল, তা সত্ত্বেও জোয়ারের জল সেখানে ঢুকে পড়েছিল। যে কজন চাষির ঘর ছিল একটি বাদে তা সবগুলোই ভেঙে গেছিল। সেই ঘরটায় ঢুকে দেখার আমার ইচ্ছে হলো, কিন্তু ঘরটার সামনে গিয়ে দেখলাম একটা মরা বাঘ সেই ঘরটার সামনে পড়ে আছে। বাঘ? হ্যাঁ, বাঘ মরা। আশ্চর্য এই যে সে মরে গেছে, কিন্তু তার গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, না গুলি, না ছোড়া দাগ, কিচ্ছু না। আমরা কিছুক্ষণ তাকে দেখলাম। সাঁই বলল, এই বাঘটা নির্ঘাত মন্ত্রে মরেছে। আমি ভাবলুম হতেই পারে, সেই জন্যই নিশ্চয়ই বাঘটার গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই। বাঘটাকে ডিঙিয়ে সেই চাষির ঘরের দিকে আমরা এগোলাম। ঘরটির দেওয়াল আর ছাদ দাঁড়িয়ে আছে, কিন্তু দরজাটি ভেঙে গেছে। আর সেই ভাঙা দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ঘরের ভেতর থেকে বান 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 করে শব্দ ভেসে এলো। প্রথমে ভাবলাম লক্ষ লক্ষ মৌমাছির গুনগুন শব্দ। তারপরেই যা দেখলাম, দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলাম। কালো কালো চড়াই পাখির মতো শখানে কি সব দেওয়ালের গায়ে বসে আছে। তাদের সারা শরীর কালো, কিন্তু পেটগুলো রক্ত বর্ণের। তাদের 2টো করে ডানায় আছে ওড়বার জন্য, তারা সেগুলো নাড়াচ্ছে। তাতেই এইরকম বান 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 শব্দ হচ্ছে। লাল কোন জিনিসে তাদের পেট ভর্তি, এত ভারী হয়ে গেছে যে তাদের শরীর উড়তে পারছে না। এটাই আবার কি জীব, কিছুই বুঝতে পারলাম না। তবে এটুকু বুঝলাম, যে জীবই হোক না কেন, এরাই বাঘটার রক্ত খেয়ে নিয়ে তাকে মেরে ফেলেছে। সেই সময় আমাদের সাঁই একটা বিরাট ভুল করে বসলো। লাঠি ঠুকে মেঝেতে শব্দ করলো। 10 জীব, যাদের পেট পুরোটা ভর্তি নয়, এখনো উড়তে পারছিল, তারা দেয়াল আর ছাদ থেকে উড়লো। সাঁই ছিল সবার আগে। জীবগুলি এসে একেবারে তার গায়ে বসলো। ব্যাস, সাঁই মাটিতে পড়ে ছটফট করতে শুরু করলো। লাঠি দিয়ে সেই জীবগুলোকে আমি তাড়াতে চেষ্টা করলুম। আমার লাঠির ঘায়ে সাঁইয়ের দেহ থেকে 3টে জীব উড়লো। তাদের একটা উড়ে এলো আমার দিকে। সবলে তার উপর আমি লাঠি মারলাম। লাঠির আঘাতে মরে গিয়ে জীবটা মাটিতে পড়ে গেল। আমি তার মৃতদেহ হাতে তুলে নিলাম। ইতিমধ্যে আর 2-1টা জীব একজন মাঝির গায়ে গিয়ে বসেছে। সে প্রচন্ড চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমি বুঝলাম, এই জীব যে শুধু রক্তপান করে তাই নয়, এর প্রচন্ড বিষও রয়েছে। তখনই বাকি 2জন মাঝির সঙ্গে এক দৌড়ে আমি নৌকায় গিয়ে উঠলাম।
আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালালাম। ওই মৃতদেহটাও সঙ্গে নিয়ে এসছিলাম। নৌকায় বসে আমি ভাবতে লাগলাম, মন ভীষণ খারাপ, টাকাগুলো বোধহয় জলেই গেল। এবং স্পষ্ট বুঝলাম 5,000 টাকার সম্পত্তি 1,000 টাকাতে বিক্রি করেও লোকটা আমায় ঠকিয়ে দিয়েছে। যে জীবটাকে লাঠি দিয়ে মেরেছিলাম তার মৃতদেহ এখনো পর্যন্ত আমার হাতেই ছিল। সেটাকে ভালো করে এবার দেখতে শুরু করলাম। কিছুক্ষণ দেখে অদ্ভুত আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম সেটা অন্য কিছু না, একটা বিরাট মশা। মশা? তবে আর বলছি কি, মশা, চড়াই পাখির মতো বড় মশা। মশা যে এত বড় হয় আগে কখনো শুনিনি। তার সুঁড়টা বিরাট জোঁকের মতো। ডাক্তারেরা যেরকম ছুরি দিয়ে ফোঁড়া কাটে সুঁড়ের আগায়, সেরকম ধারালো পদার্থ রয়েছে। জীবজন্তু বা মানুষের গায়ে বসে প্রথমেই সেই ছুরি দিয়ে কিছুটা চামড়া আর মাংস কেটে নেয়, তারপর সেইখানে সুঁড় বসিয়ে রক্ত চুষে খায়। সুঁড়ের তলায় ঝুলছে বিষের থলে, ভয়ানক প্রাণঘাতী সেই বিষ। কি করে জানলে এই জীব নতুন কোনো পাখি নয়? পাখির 2টো পা থাকে, এর আছে 6টা। পাখিদের মতো এর ডানায় পালক নাই। পাখিদের ঠোঁট থাকে, এর তার জায়গায় রয়েছে সুঁড়। পাখিদের হাড় থাকে, এর শরীর কাদার মতো নরম। সেই দেখেই আমি ঠিক করলাম এ জিনিস পাখি নয়, মশা। সে তুমি যাই ঠিক করো বাপু, মশা যে অত বড় হতে পারে এ আমার বিশ্বাস হয় না। কেন তোমার বিশ্বাস হয় না তা তো আমি বুঝি না লম্বোদর। এ তুমি বলতে পারো মশারও সুর আছে, হাতিরও সুর আছে। তবে হাতি যদি রক্ত খেত তাহলে আর পৃথিবী থাকতো না। সেই জন্য হাতি গাছপালা খায়। তাছাড়া এর প্রমাণ আছে। আমাদের গ্রামের কাছে বিলে আমি মশার সুঁড়টা কেটে ছেড়ে দিয়েছিলাম। সেই সুঁড় থেকে এখন অনেক বড় বড় জোঁক হয়েছে। আমার কথায় যদি বিশ্বাস না হয় লম্বোদর, তাহলে তুমি ওই জলায় নেমে দেখতে পারো, অথবা আমি কয়েকটা আনিয়ে তোমার গায়েও ছেড়ে দিয়ে প্রমাণ করে দিতে পারি। তো মশার সুঁড় পচে জোঁক হতে পারে না। এইবার কিন্তু তুমি বড় বাজে কথা বলছো লম্বোদর। শোনো, বাদাবনের পাতা পচে চিংড়ি মাছ হয়। কোন বিয়ে বা এমএ না কি একটা পাশ করা লোকের বইয়ে আমি পড়েছি, আমার স্পষ্ট মনে আছে। পুদিনা গাছের জন্ম সম্বন্ধে তিনি লিখেছিলেন একটা দড়িতে গুড় বেঁধে ঝুলিয়ে দিতে। গুড়ের লোভে সেখানে মাছি বসে মল ত্যাগ করবে। মাছির মলমূত্রে যখন দড়িটা ভরে উঠবে তখন সেই দড়িটা পুঁতে দিতে হবে বাগানে। সেইখান থেকে পুদিনা গাছ হবে। মক্ষিকার বিষ্ঠায় যখন পুদিনা গাছ হতে পারে তখন মশার সুর থেকে যোগ হতে পারে না কেন? একেবারে ঠিক বলেছ ভাইয়া। তো বুঝলে তো লম্বোদর। যাই হোক, আমার দারুণ চিন্তা হলো, এত কষ্টের টাকা সব বৃথা গেল ভেবে আমার মন অত্যন্ত ব্যাকুল হলো। কিন্তু শোনো, আমি এত সহজে কোনো বিষয়ে হাল ছাড়ি নে। মশা থেকে বাঁচতে হলে মশারি দরকার, এ তো আমার জানা। আমি কি করলাম, অনেক ভেবে চিনতে বিশাল বড় এক মশারি তৈরি করলাম। কাপড় বা নেটের নয়, জেলেরা যে জাল দিয়ে মাছ ধরে সেই জালের মশারি, বুঝলে। তারপর 5 জন শক্ত সমর্থ সাঁওতাল চাকর নিয়ে আবার ওই আবাদে গেলাম। আবার তোমার ভয় করলো না? ভয় করলে সব কিছুই হতো না। শোনো তারপর কি করলাম। আবাদের পাশে নৌকা বেরিয়ে আস্তে আস্তে আমরা নৌকা থেকে নামলাম। চারদিকে 4 জন মাঝি 4টি বাঁশ দিয়ে মশারিটা উঁচু করে ধরলো। তীর ধনুক হাতে মশারির ভেতরে চারদিকে 4 জন সাঁওতাল দাঁড়ালো।
একজন সাঁওতালের সঙ্গে আমি মাঝখানটায় রইলাম। মশারের ভেতর থেকে আমরা 10 জন আবাদের ভেতরে এগোতে শুরু করলাম। আর একটু এগোনো মাত্রই বহুদিনের উপসী মশাগুলো ঝাঁকে ঝাঁকে বঁ বঁ করে উড়ে এসে আমাদের মশারি ছেঁকে ধরলো। কিন্তু তারা মশারির ভেতর কিছুতেই ঢুকতে পারল না। সাঁওতাল 5 জন ক্রমাগত তাদের তীর ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলতে লাগলো। সেদিন আমরা 2500 মশা মেরেছিলাম। 2500? আগে হ্যাঁ, 2500। সন্ধ্যেবেলা কাজ বন্ধ করে আমরা আবার নৌকায় ফিরে এলাম। সাঁওতালরা 1 ঝুড়ি মরা মশা সঙ্গে এনেছিল। ঠোঁট ডানা আর পা ফেলে দিয়ে তারা সেই মশার একটা ভাজা করে খেয়ে ফেললো। না, ভাজা নয়, পুড়িয়ে খেলো। তারপর আমাকেও বললো একটু চেখে দেখতে, কিন্তু আমার ঠিক না রুচি হলো না। পরদিন আমরা 2000 মশা মারলাম, তারপর দিন 1600। এইভাবে মোট 35 দিনে মশার বংশ ধ্বংস হলো। হয় আমরা সব মশা মেরে ফেললাম, অথবা বাকি মশা বনে পালালো। তারপর আর আমার আবাদে মশার উৎপাত হয়নি। সাধারণ মশার উৎপাত হয়নি? আজ্ঞে না। আমার ধারণা তারা তাদের জাত ভাইদের কাছ থেকে বিপদের খবর পেয়েছিল, তারাও আমার আবাদে আর আসে না। কিন্তু এরপর আমি পড়লাম আর এক বিপদে। কি বিপদ? বিপদ আর কি, বিপদের ওপর বিপদ। মানুষের জীবনে যে বিপদ হামেশাই লেগে রয়েছে, সেই বিপদ টাকা পয়সার সমস্যা। আমাদের চারদিকে আবার ভেড়ি বেঁধে, বন কেটে, পুকুর সংস্কার করে প্রজা বসাতেই আমার 800 টাকা খরচা হয়ে গেল। দেখলাম যে আরো 1000 টাকা খরচ না করতে পারলে কোনোভাবেই কিছু শুরু করা যাবে না। এইবার সেই 1000 টাকা পাই কোথায়? আমাদের গ্রাম থেকে কিছু দূরে কচপুরের স্বরূপ সরকেলের সঙ্গে আমার বেশ আলাপ ছিল। কাপড়ের দোকানে যখন আমি কাজ করতাম, তিনি কখনো দরাদরি করতেন না, বলে আমি তাকে বিলক্ষণ ঠকাতাম। আগেই বলেছি তোমার সব গল্পই লোক ঠকানোর গল্প। শোনো লম্বদর, আমি দোকানদারের চাকর। দোকানদারদের তো তুমি চেনো না। তাদের রীতি এই, আলাপি লোক কি তারা ঠকায় সব থেকে বেশি। যত আলাপ হয় কারোর সঙ্গে, তত সে আমাদের বিশ্বাস করে, ফলে তাদের ঠকাতে আমাদের বিলক্ষণ সুবিধা হয়। এই সূত্রে সরকেল মশাইয়ের সঙ্গে আমার আলাপ। তার একটা জমিদারি আছে, তাছাড়া তিনি তেজারতির কারবার করেন। আমি ভাবলাম তার কাছ থেকে 1000 টাকা ধার নেব। তার কাছে গেলাম, ধার চাইতে তিনি বললেন, তা ধার যে নেবে, ওই ধার নিতে গেলে তো কিছু বন্ধক রাখতে হবে বাপু। তো বন্ধকটা রাখবে কি? আগে ওই যে আমার আবাদটি, ওইটি আমি বন্ধক রাখবো। তা বেশ, তবে ওই আবাদ না দেখে তো আর আমি তোমায় ধার দিতে পারি না। তা বিলক্ষণ চলুন না, আপনি চলুন, একদিন দেখবেন। আমার সঙ্গেই চলুন, না হয় সব দেখে আসবেন একেবারে। আরে আমি কি করে যাব? আমার তো সময়টাই নেই। আমার সময় কোথায়? দাঁড়াও তো একটু। এই হরেন, হরেন। আগে বাবু ডাকতেছিলেন? না, হাতে তালি দিচ্ছিলাম। ডাকতেছিলেন আজ্ঞে। এই যে এই বাবুকে চিনে নাও, ডমরু বাবু। আমার সঙ্গে সেই কলকাতায় আলাপ। তুমি এনার আবাদে গিয়ে একদিন দেখে আসবে সব। ডমরু বাবু, আপনি হরেনকে আপনার ওই আবাদের রাস্তাটা বুঝিয়ে দিন, ও নিজেই গিয়ে একদিন দেখে আসবে। আমি সরকেল বাবুর গোমস্তা হরেনকে আমার আবাদের পথ বুঝিয়ে দিয়ে চলে এলাম। সরকেল বাবুকে বললাম 1 সপ্তাহ পরে গিয়ে আমি তার সঙ্গে দেখা করব।
তার বাড়ি থেকে চলে আসার সময় আমি দেখলাম সেই গ্রামে দুজন সন্ন্যাসী এসছে। সরকেল মশাইয়ের বাড়ির বাইরে তারা দুজন বাসা বেঁধেছে। তাদের সঙ্গে 3টি ঘোড়া আর বিরাট এক পাথরের কালী মূর্তি রয়েছে। দিনে 3 বার শাঁখ কাঁসর ঘন্টা বাজিয়ে সেই প্রতিমার পুজো হয়। প্রচুর দর্শনার্থী, ভারী ধুম। তাদের সমস্ত ব্যয় নাকি সরকেল মশাই নির্বাহ করছেন। যাই হোক, সেদিন তো আমি চলে এলুম। তার 7 দিন পর আবার আমি সরকেল মশাইয়ের বাড়ি গেলুম। পৌঁছতে অনেক রাত হয়ে গেল। সুতরাং গিয়ে টাকা পয়সা নিয়ে কোনো কথা হলো না। তার বিশাল বাড়ির নিচে একটা ঘরে আমি শুলাম। বনে একটা পথ, ঘুমটা বেশ গভীরই হয়েছিল বলতে নেই। হঠাৎ রাত তখন বোধহয় 1টা। ভিতর বাড়িতে দম 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 করে শব্দ শুরু হলো। ডাকাত পড়েছে ভেবে আমি তড়াক করে লাফিয়ে উঠলাম, কিন্তু শব্দটা ঠিক ডাকাত পড়ার মতো নয়। আমার মনে হলো যেন কোনো ভারী জিনিস লাফিয়ে লাফিয়ে ওপর থেকে নিচে এক সিঁড়ি থেকে আর এক সিঁড়িতে নামছে। প্রথমে ভাবলাম সরকারি বোধহয় কোনো ভারী জিনিস ওপর তলা থেকে নিচের তলায় নামাচ্ছেন। দড়ি দিয়ে বেঁধে পান্ডারা যেমন ঘাটের সিঁড়িতে জগন্নাথ নামায় সেই রকম আর কি। কিন্তু না, কিছুক্ষণ পরেই প্রচন্ড চেঁচামেচি শুরু হলো। সরকেলের গলা পাওয়া গেল। আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আরে ভূতে আমার সিন্দুক নিয়ে চলে গেল! বাঁচাও! আমার টাকা পয়সা সব নিয়ে চলে গেল! বাঁচাও! ওরে বাবা রে, ওরে বাবা রে! সরকেল মশাইয়ের লোহার সিন্দুক তখন নিজে নিজে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। বিশাল সেই সিন্দুক, তাকে আটকাবে কে? সরকেল মশাই নিচে ঝাঁপিয়ে পড়ে একটা আংটা ধরে ফেললেন, আর তখনই সে সিন্দুক তার পায়ের ওপর পড়ে তার পা থেঁতো করে দিল। তিনি অজ্ঞান হয়ে গেলেন। সিন্দুক নিচে নেমে এলো। আমার চোখের সামনে সেই সিন্দুক মাটি থেকে 4-5 হাত ওপরে শূন্য পথে বাড়ির সদর দরজায় এসে করলো। প্রচন্ড আঘাত। তাড়াতাড়ি উঠোন থেকে নেমে আমি সিন্দুকের একটা আংটা ধরলাম, আর অন্যদিকের আংটাটা ধরলো রাম গোপাল সিং দারোয়ান। সিন্দুক তখনই তারও পায়ের উপর পড়লো, আর তখনই সেও বিশাল একটা চিৎকার করে শটান মাটিতে। আমিও সঙ্গে সঙ্গে আংটাটা ছেড়ে দিলাম। কি ভাগ্যিস আমার পায়ে পড়েনি! বাপরে, তাহলে আমার দফা সারা হয়েছিল আর কি। সিন্ধুকের সেই প্রচন্ড আঘাতে সদর দরজা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না। 3 ঘায়ে সিন্ধুক দরজা ভেঙে ফেললো, আর তারপর সদর দরজা পার হয়ে মাঠের দিকে উড়ে চলে যেতে লাগলো। গভীর রাতে ভয়ানক শব্দ শুনে গ্রামবাসীরা ভাবলো ডাকাত পড়েছে। লাঠি সোঁটা নিয়ে তারা দৌড়ে এলো, কিন্তু কারোর কিছু করার নেই। ততক্ষণে সে সিন্ধুক প্রায় গ্রামের বাইরে বেরিয়ে গেছে। আর কি আশ্চর্য, সরকেল মশাইয়ের বাড়িতে কড়া, হাতা, বেড়ি, দা, কুড়ুল, ছুরি, কাঁচি যা কিছু লোহার জিনিস ছিল সমস্ত বেরিয়ে শূন্যে সেই সিন্ধুকের পেছন পেছন ভেসে ভেসে যেতে লাগলো। আর তারপর যা হলো তা তোমরা বিশ্বাস করবে না। বিশ্বাস কি এতক্ষণে সব করেছি নাকি? বলো না চাই। না, হ্যাঁ না, বিশ্বাস না করলে আমি আর বলবো না। তুমি এসো তো এবার। নমস্কার, আমি চললাম। আরে রেগে যাও কেন ডমরুধর? তুমি বলো না কি বলবে। বিশ্বাস করবো না কেন আমরা?
বিলক্ষণ বিশ্বাস করছি। না 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 না, তুমি করতে পারো শঙ্কর, কিন্তু ওই লম্বোদর বিশ্বাস করছে না। যাও যাও যাও, আমি আর বলতে পারবো না, যাও। আরে আরে সে কি? বলো তো। না, 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 ও না, ঠিক বিশ্বাস করছে, না করে যাবে কোথায়? তুমি বলো, তুমি বলো। বলছ? বেশ, আমার কোমরে তখন বড় এক থোকা চাবি থাকতো, অনেক চাবি, কিন্তু আমার বাক্স ছিল মাত্র 2টি। দেখো, লোকে পকেটে অনেক চাবির গোছা দেখে মনে করে বুঝি এর অনেক টাকা আছে। আর যার টাকায় আছে, বুঝছই তো, তার পিছন পিছন কেমন মাছির মতো লোকে ঘোরে। পাশি এসে ভ্যান ভ্যান করে, হাই তুললে তুড়ি মারে। বিশেষত আমার হাই আমার হাই তোলা দেখলে দেশের মানুষের প্রাণে বাতাস লাগে। বুঝেছ লম্বোদর? দাঁড়াও, একবার হাই তুলে তোমাদের দেখাই। কি হলো, কেউ তুড়ি দিলে না যে? যাকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সে যাই হোক, লোকে যাতে মনে করে আমার প্রচুর টাকা আছে, সেই জন্য চাবিগুলো একটা কাপড়ে বেঁধে ঘুঞ্চির মতো করে আমি কোমরে পরতাম। যখন লোহার সিন্দুকের পেছনে লোহার অন্য সব জিনিসপত্র ভেসে ভেসে চলে গেল, তখন হঠাৎ করে আমার কোমরের চাবির থলোতে টান পড়লো। এমনিতে চাবির থলো ঝুলে থাকে, এই মুহূর্তে সে সোজা হয়ে লোহার সিন্দুকের পেছনে পেছনে যাওয়ার চেষ্টা শুরু করলো। আমার পেছনের কোমরের মাংসে ঘুঞ্চি বসে গেল। ওরে বাবা রে বাবা, কি প্রচন্ড যন্ত্রণা শুরু হলো রে বাবা। ভাবলাম যে কোমর থেকে কেটে আমার শরীরটা না দুখানা হয়ে যায়। একটু আলগা করার জন্য আমি চাবির থলোটা ধরতে চাইলাম, কিন্তু যে ছুঁয়েছি অমনি আমার হাতে যেন হাজার হাজার ছুঁচ ফুটে গেল। চাবি থেকে আমি আমার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু পারলুম না। চাবি আমার মাঠের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। বাঁচাও, আরে বাঁচাও রে, বাঁচাও, আমাকে বাঁচাও। আমার চিৎকারও কোনো গ্রামবাসী ছুটে এলো না। সকলে ভাবলো এসব বোধহয় ভূতের কাণ্ড। চাবির থলো আমায় মাঠের দিকে নিয়ে চললো। মাঠে এসে দেখলাম সামনে অনেক দূরে 3টি ঘোড়া যাচ্ছে। জ্যোৎস্না রাত, চাঁদ ঝকঝক করছে। সেই আলোয় দেখলাম 2টো ঘোড়ার পিছনে 2টি সন্ন্যাসী যাচ্ছে। তৃতীয় ঘোড়াটার ওপরে সেই কালী মূর্তি আর পুজোর আসবাব বোঝাই করা আছে। ঘোড়া দুটোর পেছনে প্রায় 500 হাত দূরে মাটির একটু উপর দিয়ে ভেসে 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 চলেছে সেই সিন্দুক, আর 200 হাত পিছনে বাকি সব কিছু। আর তারও 200 হাত পিছনে আমি আর আমার সেই চাবি। সেই টানে আমি দৌড়াচ্ছি। আমার তখন কিছুই ভাবার শক্তি নেই। আমি আর একটু হলে আধখানা হয়ে যায়। প্রাণ বাঁচাতে মাঠের ওপর দিয়ে প্রায় 1 কোষ যাওয়ার পর হঠাৎ দেখলাম ঘোড়াগুলি থমকে দাঁড়িয়ে পড়লো। তারপর দড়াম করে একটা শব্দ হলো। দেখলাম সন্ন্যাসীরা ঘোড়া থেকে কালী মূর্তিটা নামিয়ে ফেলেছে। সিন্দুকটা পড়ে গেছে। তারপর হাতা খুন্তিগুলো পড়ে গেল, আর তারপর আমার চাবির টানটাও কমে গেল। এতক্ষণ দৌড়ে আমার শরীরে আর কিছু ছিল না, ফলে আমি প্রায় অজ্ঞানের মতন হয়ে মাটিতে পড়ে গেলাম। তা তোমার জ্ঞান ফিরলো কখন? সে কতক্ষণ পর আমি জানি নে, ঘন্টা খানেকের কম তো নয়, এইটুকু বলতে পারি। আমি ওটা দেখলাম সব ভাঙা। সেই ঘোড়া দুটো নেই, সেই সন্ন্যাসী দুজনও নেই। উঠে খুব সাবধানে আস্তে আস্তে আমি দেখলাম সেই সিন্দুকটি পথের মাঝখানে পড়ে রয়েছে। ভয়ে ভয়ে
আমি সেই সিন্ধুকের কাছে গেলাম, দেখলাম তার ডালাটি খোলা। সন্ন্যাসী দুজন কোন রকমে সিন্ধুকটিকে ভেঙে ফেলেছে অথবা খুলে ফেলেছে। তার ভেতরে টাকা কড়ি গয়নাপত্র যা ছিল সমস্ত তারা নিয়ে চলে গেছে। চারদিকে শুধু কাগজপত্র ছড়াছড়ি হয়ে আছে। দু চারখানা কাগজে স্ট্যাম্প দেখে বুঝলাম সেসব দলিল পত্র, তাতে আমি হাত দিলাম না। অন্য একতারা কাগজ দেখে বুঝলাম সে কোম্পানির কাগজ, তাও আমি নিলাম না। তারপর একতারা কাগজে হাত দিতে চমকে গেলাম। দেখি সেসব টাকা রীতিমতো নোট। তারপর দৌড়ে বেলা 9টার সময় ঘরে পৌঁছে তবে হাঁপ ছাড়লুম। সব তোমার বানানো আজগুবি গপ্প ডমরুধর, অনেক দিন আগের কথা। কিন্তু আমরা সবাই সেই সময় শুনেছিলুম যে সরকের মশাইয়ের বাড়িতে সত্যি সত্যি চুরি হয়েছিল এবং চোরেরা তোমার অপরিচিত ছিল না। কি বলো শঙ্কর? সকলেই তোমারই ইচ্ছাময়ী তারা। তুমি তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, লোকে হিংসায় কি না বলে ওসব শুনতে নেই। আমি বাড়ি এসে নোটগুলো গুনে দেখলাম, মোট 2000 টাকা। আমার আর টাকায় দরকার কি? আমি তৎক্ষণাৎ সরকেল মশাইকে চিঠি লিখলুম, আপনার টাকায় আমার আর দরকার নেই। আপনার বাড়িতে গিয়ে আমি প্রাণ হারাতে বসেছিলাম, আর ওদিকে আমি ঘেঁষছি না। তারপর সেই টাকায় আমার আবাদ হলো। বুঝলুম, সেই টাকায় তোমার আবাদ হয়েছে। সরকেল মশাইয়ের বাড়িতে চুরি হয়নি, আর সেই চোরদের তুমি দরজা খুলেও দাওনি। তবে আমায় বোঝাও তো বাপু, সন্ন্যাসী দুজন কি এমন করেছিল যার জন্যে সেই লোহার সিন্ধুকে আর অন্যান্য লোহা লক করে টান ধরেছিল? কিছুই তো জানো না বাপু, কেবল ফ্যাস ফ্যাস করছো। আমি যখন কলকাতায় কাপড়ের দোকানে কাজ করতাম, সেই সময় মাঝে মাঝে সেখানে পুঁথি পড়া হতো। মহাভারত রামায়ণের পর একদিন আরব্য উপন্যাস পড়া হয়েছিল। সেইখানে আমি এক রাজপুত্রের গপ্প শুনেছিলুম। জাহাজে চড়ে তিনি সমুদ্র পথে দেশ বিদেশ ভ্রমণ করেছিলেন। অবশেষে ঝড়ের তাড়া খেয়ে তার জাহাজ এক কালো পাথরের পাহাড়ের কাছে এসে উপস্থিত হলো। জাহাজে যত প্যারাক ছিল সমস্ত উড়ে গিয়ে সেই পাহাড়ে আটকে গেল। জাহাজটি জলে ডুবলো। সেই পাহাড় তৈরি ছিল চুম্বক পাথরে। আমার মনে হয় সন্ন্যাসীদের যে কালী মূর্তিটি ছিল সেটি চুম্বক পাথরে তৈরি, আর সিংহাসনটি এমন এক পদার্থে তৈরি যা ভেদ করে সেই চুম্বকের শক্তি বাইরে যেতে পারে না। ফলে যতক্ষণ তারা কালী মূর্তিটিকে সিংহাসনে বসিয়ে পুজো করেছিল ততক্ষণ কোনো লোহার জিনিসের টান লাগেনি। শেষ দিন গভীর রাতে তারা দেবীকে যেমনি সিংহাসন থেকে নিচে নামিয়েছে, সেই সময় কাছাকাছি সমস্ত লোহার জিনিসপত্র সেই কালী মূর্তির দিকে ছুটে যেতে শুরু করেছে। আর তারা সেই কালী মূর্তিকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাচ্ছিল বলে জিনিসপত্রগুলো ঘোড়ার পেছন পেছন আকাশ দিয়ে ছুটছিল। আমার তো বাপু তাই মনে হয়। তোমার না হয় তাই মনে হয়, কিন্তু এর কোনো প্রমাণ আছে কি? প্রমাণ না রেখে আমি কখনো কোনো কাজ করিনি হে লম্বধর। এর প্রমাণ হিসেবে সেই চাবির গোছা আমার কাছে আছে এখনো। তোমাকে এক্ষুনি ঘর থেকে এনে দেখাতে পারি, দেখবে নাকি? সে ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা ডমরুধর, আমার তোমার কাছে একটা প্রশ্ন ছিল। করে ফেলো। কারো কোনো প্রশ্নের উত্তর আমি দিইনি, সে আজ পর্যন্ত হয়নি, সে তো জানোই শঙ্কর। শুনেছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে। তোমার আবাদে কুমির কি রূপ? কুমির? সুন্দরবনের ডাঙায় বাঘ,
আর জলে কুমির এত জানোই। আমার আবাদের কাছে নদীতে কুমির গিজ গিজ করছে। খেজুর গাছের মতো নদীতে তারা ভেসে বেড়ায় বা কিনারায় উঠে পালে পালে তারা রোদ পোহায়। গরু, মানুষ, ভেড়া, ছাগল বাগে পেলেই নিয়ে চলে যায়। কিন্তু এই সব কুমিরকে আমরা গ্রাহ্য করিনি। তবে একবার আমাদের আবাদের কাছে এক বিষম কুমির এসেছিল। গন্ধমাদন পর্বতে কালনেমির পুকুরে যে কুমির হনুমানকে ধরেছিল তার চেয়েও ভয়ানক। গঙ্গা দেবী যে মকরের পিঠে বসে বায়ু সেবন করেন তাকে এ কুমির এক গালে খেয়ে ফেলতে পারে। গজ কচ্ছপের যুদ্ধের কথা তো শুনেছ। সেই গজ আর কচ্ছপ দুজনকে এই কুমির নস্যের মতো টেনে নেবে। হ্যাঁ, যা বলছিলাম, এই কুমিরটার দেহ বিশাল, তাল গাছের মতো। এর পেট এই দালানটার মতো। অন্যান্য কুমির জীব জন্তুকে ছেড়ে চিবিয়ে তবে খায়, কিন্তু এই কুমিরটা আস্ত গরু, আস্ত মোষ গিলে ফেলতো গপ গপ করে। রাতে এসে লোকের ঘরে আর গোয়ালে শীত দিয়ে মানুষ আর গরু বাছুর তুলে নিয়ে যেত। লেজে করে জল এনে দেয়াল ভিজিয়ে গর্ত করে ফেলতো। এর জ্বালায় আমাদের লোকজন ভীষণই অস্থির হয়ে পড়ল। আমার বাপু ভয় হলো প্রজাগুলো আবাদ থেকে ভয়ে পালিয়ে না যায়। আমাদের আবাদের কাজ দিয়ে এর ভয়ে নৌকা চলাচল বন্ধ হয়ে গেল। এই ভয়ানক কুমিরের হাত থেকে কি করে নিস্তার পাই তাই ভাবছি। এমন সময় আমাদের আবাদের কাছের একটি নৌকা ডুবিয়ে তার আরোহীদের একে একে আমাদের সামনে সে গিলে ফেলল। এক ভদ্রলোক কলকাতা থেকে সপরিবারে পূব দেশে যাচ্ছিলেন। নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখলাম তার গিন্নির সর্বাঙ্গ বহুমূল্য অলংকারে ভূষিত। জানোই তো আমি কপালে পুরুষ। আমি ভাবলুম যদি এই কুমিরটাকে আমি মারতে পারি তাহলে পেট চিরে আমি এই গয়নাগুলোকে বের করব। অন্তত 5-6 হাজার টাকা লাভ হবে। ডমরুধর, তোমার বড় লোভ। ব্যাস ব্যাস, শুরু হয়ে গেল। এইবার তুমি নীতি কথা শোনাবে তো? আরে লোভ কার নেই, হে কার নেই? কেউ কেউ পুরস্কারে সেই লোভীর বস্তুকে পেতে পারে, কেউ পেতে পারে না। এর মধ্যে তো আমি কোনো খারাপ কিছু দেখিনি। কি বলো শঙ্কর? তা তো ঠিকই, কিন্তু কেউ কেউ নাও পেতে চায় তো বটে। এই যে ধরো বিভিন্ন মহাপুরুষ টুরুষ, এরা তো কি বলে ওই নির্লোভ ত্যাগী হন। আরে ওসব ফাঁকা বুলি, হে ফাঁকা বুলি। তোমার মহাপুরুষও কিছু না কিছু চায় বলেই অন্য জিনিস চায় না। সকলেই পেতে চায়। যারা এটা পেতে চায় না তারা ওটা পেতে চায়, যারা ওটা পেতে চায় তারা এটা পেতে চায় না। কেউ পায়, কেউ পায় না। জাগে যা, শোনো এবার গপ্পখানা। কুমির মারার এক ফোন দিয়েটে আমি এরপর কলকাতায় গেলাম। বড় একটা জাহাজের নোঙর কিনে যে কাছিতে জাহাজ বাঁধা থাকে সেই কাছি কিনলাম একখান। তারপর আবাদে ফিরে এলাম। ফিরে এসে শুনলাম কুমির আর একটা মানুষ খেয়েছে। 4 দিন আগে এক সাঁওতালনি এক ঝুড়ি বেগুন মাথায় নিয়ে হাটে বেচতে যাচ্ছিল। সে যেই নদীর ধারে গিয়েছে কুমির অমনি তাকে ধরে বেগুনের ঝুড়ি সমেত আস্ত গিলে ফেলেছে। তাতে সাঁওতাল প্রজারা ক্ষেপে উঠে বলছে আবাদ ছেড়ে তারা এক্ষুনি দেশে চলে যাবে। আমি দেখলুম কুমিরটাকে মারার এই উপযুক্ত সময়। সাঁওতালদের ডেকে আমি ফন্দিটা বাতলালাম। কি ফন্দি? সে নোঙরটাকে আমি বানালাম বড়শি, বুঝলে? তাতে জাহাজের কাছি বেঁধে দিলাম। মাছ ধরার জন্য লোকে যে হাত সুতো ব্যবহার করে বড় দেখে এও সে যেন সেই হাত সুতোই হলো। নোঙরের তীক্ষ্ণ আগায় একটা মোষের বাছুর টোপ হিসেবে গেঁথে জলের ধারে নদীতে বেঁধে রাখলাম। কাছির অন্যদিকে একটা গাছে পাক দিয়ে রাখলাম। আর তারপর
50 জন শক্তিশালী পুরুষ কাছে লুকিয়ে রাখলাম। বেলা 3টের সময় আমাদের এই সব আয়োজন শেষ হলো। বুঝলে হেলম্বদর, শঙ্কর, বড়শিতে মোষের বাছুরকে গেঁথে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তার প্রাণ আমরা একেবারে বধ করিনি। নদীর তীরে দাঁড়িয়ে সে গাঁ গাঁ শব্দে ডাকতে লাগলো। তার ডাক শুনে সন্ধ্যার ঠিক আগে সেই প্রকাণ্ড কুমির এসে উপস্থিত হলো। তার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠল। সে ঢেউয়ে বাছুরটা গেল ডুবে, আর আমরা তখন কিছুই দেখতে পেলাম না। সঙ্গে সঙ্গে কাছিতে টান পড়ল। তখন আমরা বুঝলাম নোরে বাঁধা বাছুরকে কুমির নিঘাত গিলেছে। বড়শির মতো নোংর কুমিরের মুখে বেঁধে গিয়েছে। তাড়াতাড়ি সেই 50 জন লোক এসে দড়ি ধরে টানতে লাগলো। ভাগ্যে গাছে পাক দিয়ে দিয়েছিলাম, তা না হলে এই 50 জন লোক সোজা জলে গিয়ে পড়তো, বুঝলে? হ্যাঁ, আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গেঁথেছি শুনে চারদিকের আবাদ থেকে প্রচুর লোক দৌড়ে এলাম। প্রায় 500 জন লোক সেই রশি ধরে টানতে লাগলো। দারুণ আসুরিক বলে কুমির সেই 500 লোকের সঙ্গে ঘোর সংগ্রাম করতে লাগলো। কখনো আমাদের ভয় হলো তার বিপুল বলে নোঙর ভেঙে যায়, আবার কখনো ভয় হলো গাছটা উপরে নদীতে গিয়ে পড়ে। নিশ্চয়ই একটা বিপদ ঘটতো যদি না সাঁওতালরা কুমিরের মাথায় অবিরত তীর বর্ষণ করত, যদি না নিকটস্থ 2 আবাদের লোক বন্দুক এনে কুমিরের মাথায় গুলি মারত। তীর আর গুলি খেয়ে কুমির মাঝে মাঝে জলে ডুবে যেতে লাগলো, কিন্তু শ্বাস নেওয়ার জন্য আবার তাকে ভেসে উঠতে হলো। সেই সময় লোকে তীর ও গুলি বর্ষণ করতে লাগলো। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত রক্ত বর্ণ হয়ে গেল। সারা রাত কুমিরের সঙ্গে আমাদের এইরকম যুদ্ধ চলল। সকালে কুমির দুর্বল হতে শুরু করলো, বহুক্ষণ ডুবে রইল। আমরা ভাবলাম সে মরে গেছে, কিন্তু তাই কি হয়? ঠিক বেলা 9টার সময় বিশাল একটা ঝাপটা সে মারল। গাছটা প্রায় ভেঙে গেল। চটচড় করে কাঠচেরা শব্দ হতে শুরু করলো তার গুঁড়িতে। 500 জন লোক এক ধাক্কায় প্রায় নদীতে গিয়ে পড়ল। কিন্তু এই যে, এই একটু জল দিয়ে জানা রে বাবা, গলাটা যে শুকিয়ে গেল। আমার দিকে কারোর খেয়ালও নেই। আচ্ছা, বলছিলাম সেই কুমিরের সেই ঝাপটাই হলো শেষ ঝাপটা। আর সেই শেষ ঝাপটা মেরে কুমিরের দেহটা ক্রমশ জলের তলা তলিয়ে গেল। হে গপ্প, তোমার যদি সত্যি হয়ে থাকে ডমরু, তবে গয়নার লোভে অত বড় প্রাণীটাকে মেরে তুমি ভালো করোনি। আমার একটু দুঃখই হচ্ছে। আরে রাখো তোমার দুঃখ। তারপর কি হলো শোনো। বড় বড় ছোরা, বড় বড় কাস্তে এনে আমরা তার পেট চিরতে চেষ্টা করলাম, কিন্তু পারলুম না। সেই কুমিরের পেট অসম্ভব কঠিন ছিল। আমাদের সমস্ত অস্ত্র ভেঙে গেল। অবশেষে করাত এনে করাত দিয়ে তার পেট চেরাই করা গেল, কিন্তু পেট চিরে যা দেখলাম তা শুনলে লম্বোদর, তোমার কুমিরের জন্য নয়, আমার জন্য দুঃখ হবে। কি কি দেখলে?
হ্যাঁ হ্যাঁ, কি দেখলে? বলবো কি ভাই আর দুঃখের কথা, কুমিরের পেটের ভেতরে দেখি সেই সাঁওতাল 4 দিন আগে কুমির যাকে খেয়েছিল সেই সাঁওতাল সেই ভদ্র মহিলার সমস্ত গয়নাগুলো নিজের সর্বাঙ্গে পড়েছে। তারপর নিজের বেগুনের ঝুড়িটা সে উপুড় করেছে, সেই বেগুনগুলো সম্মুখে ডাঁই করেছে, সেই ঝুড়ির উপর বসে সেই ডাঁই করা বেগুন সেই বুড়ি বেচছে। কুমিরের পেটের ভেতর ঝুড়ির ওপর বসে সে বেগুন বেচছিল? হ্যাঁ ভাই, তাই তাই তাই, কুমিরের পেটের ভেতর সেই ঝুড়ির উপর বসে সে বেগুন বেচছিল। কাকে কাকে সে বেগুন বেচছিল? কুমিরের পেটের ভেতর সে খদ্দের পেল কোথায়? এই তোমার এক কথা, কাকে সে বেগুন বেচছিল সে খোঁজ করার আমার তখন সময় ছিল নাকি? যত সব বাজে কথা, বাজে প্রশ্ন। সব গয়নাগুলো সে নিজের গায়ে পড়েছিল, সেই দেখেই তো আমার হাড় জ্বরে গেল। তখন আর বেগুন দেখার সময় আছে? আমি বললাম, এই ও গয়না আমার, অনেক টাকা খরচা করে আমি কুমির ধরেছি, ওই গয়না খুলে দে। কেউ মেউ করে সে আমার সঙ্গে ঝগড়া শুরু করলো। তারপর তার ছেলেরা আর জাতি ভাইরা কাড় বাঁশ আর লাঠি সোঁটা নিয়ে আমাকে মারতে দৌড়ে এলো। আমার প্রজারাও কেউ আমার পক্ষ নিল না। সুতরাং বুঝতেই পারছ, আমার চুপ করে থাকতে হলো। প্রাণের মায়া বড় মায়া, আপনি বাঁচলে বাপের নাম বলে কথা আছে। সাঁওতালরা সেই বেগুনওয়ালিকে ঘরে নিয়ে চলে গেল। দিন কয়েক শুয়োর মেরে আর মদ খেয়ে তারা বিশাল হই হল্লা করলো। সেই ভদ্র মহিলার একটা গয়নাও আমি পেলাম না রে ভাই। মনে মনে ভাবলুম, কপালে পুরুষেরও ভাগ্য সব সময় প্রসন্ন হয় না। এত আজে বাজে গপ্প তুমি কোত্থেকে পাও বলো তো? হ্যাঁ, সে তো বলবেই সে তো বলবেই। এতক্ষণ হাঁ করে এক মনে এক ধ্যানে এই গপ্পটি গিললে, যেই শেষ হয়ে গেল অমনি এখন বলছো যে আজগুবি গপ্প। কলির ধর্মই বটে। আচ্ছা, সবকিছুরই তো তুমি প্রমাণ রাখো। এ কুমিরের গল্প যে সত্যি তার কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই আছে, অবশ্যই প্রমাণ আছে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলেছি আজ অব্দি? কোমরের ব্যথার জন্য এই দেখো, এই 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 সেই কুমিরের দাঁত আমি পড়ে আছি। দেখো দেখো দেখো, এইটা এইটা যেটা তোমার গলায় ঝোলানো আছে? আগে হ্যাঁ, কেন তোমার কি মনে হচ্ছে কোমরের ঘুষ থেকে ঝুলছে? তা সে কুমির যদি তাল গাছের থেকেও বড় ছিল, তবে তার দাঁত এত ছোট কেন? ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন? ও, এই কথা, এই সামান্য সন্দেহ? আরে বাবা, কুমিরটা তো সারাক্ষণ খেয়েই যেত। কত মানুষ খেয়েছে, কত গরু খেয়েছে। তো সে খেতে 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 কুমিরের দাঁতটা ক্ষয়ে গেছিল। হ্যাঁ, চলো ভাই, চলো ভিতরে যাওয়া যাক। লুচি বেগুন ভাজাভুজি তৈয়ার হয়ে গেল। চলো 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 চলো। অনেক মানুষকে কুমিরের দাঁত ক্ষয়ে যেতে পারে, কিন্তু তা বলে আপনারা ভয় পাবেন না। দাঁত বার করে হাসলে মানুষের দাঁত তো আর ক্ষয়ে যায় না, কি বলেন? আজ আসি, আবার দেখা হবে আগামী রবিবার। সকলে ভালো থাকবেন, জমিয়ে থাকবেন।